নমস্কার। আজকের আত্মজীবনীটি একটি মহিলা ডাক্তারের, নাম ডাক্তার হৈমবতী সেন। তিনি তার জীবনের কথা একটা স্কুলের লাইন টানা খাতার মধ্যে লিখে রেখেছিলেন। ভাবেননি যে কোনো দিন কেউ সেটা পড়বে, কিন্তু জেরাল্ডিন ফোর্বস ও তপন রায়চৌধুরী এটার হদিশ পেয়ে ইংরেজিতে এটি অনুবাদ করেন। তারপরে আবার বাংলায় এটি অনুদিত হয়। এই বইটির মধ্যে তিনি তার নিজের জীবনের কথা লিখেছেন। তার মধ্যে দিয়ে দেখা যায় যে ঊনবিংশ শতাব্দীর হৈমবতী সেনের যে সময়ের, সেই সময়ে মেয়েদের পড়াশুনো করতে গেলে বা পরবর্তীকালে কিছু করতে গেলে কত রকম বাধা বিপদ অতিক্রান্ত করতে হতো। তিনি আরম্ভ করছেন তার ছোটবেলার কথা দিয়ে। তখনকার দিনে তো মেয়ে হলে বাড়িতে কান্নার রোল উঠে যেত, তার বেলাতেও তাই। কিন্তু ব্যতিক্রম ছিল, তার বাবা কিন্তু ভীষণ খুশি হয়েছিলেন। তিনি লিখছেন, তিনি জনে জনে বলে দিলেন, কেউ আমার সন্তানকে যেন মেয়ে না বলে। অন্যদের ছেলেরা যেসব অধিকার সুযোগ সুবিধে পায়, আমার মেয়ের অধিকার তাদের থেকে একরত্তিও কম নয়। আমি মনে করি ওই আমার প্রথম ছেলে। জমিদার তো খুব খুশি। তিনি 1 মাস ধরে বাড়িতে নহপত বসিয়ে রেখেছিলেন। আর জমিদারের কথা কে অমান্য করবে? জমিদার তো বলে দিলেন যে কেউ যাতে তাকে অমান্য না করে। তো মা ঠাকুমা তো খুশি নন। ঠাকুমা উল্টে মাকে খুব কথা শুনিয়েছিলেন যখন মেয়েটি হয়। যাই হোক, তিনি কিন্তু বড় হতে লাগলেন তার দাইমা পুঁটিমার কাছে। আর বাবা তাকে নাম দিয়েছিলেন চুনিবাবু। আর এই চুনিবাবু ছেলেদের পোশাক পরে বার মহলে নিজের মতন ঘুরে বেড়াতে থাকলো। তিনি ছোটবেলায় দেখা তার মন্বন্তরের কথা জানিয়েছেন। বিখ্যাত 1872 খ্রিস্টাব্দের মন্বন্তর। আমার বয়স তখন 5 কি 6। আমি ভাঁড়ারে ঢুকে অনেকটা পরিমাণে চাল চুরি করে গরিব গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতাম। চাল চুরি করাই তখন আমার ধ্যান জ্ঞান। বাড়ির কাকপক্ষীও কথা জানতো না। একবার কি দুবার ভাড়ার রক্ষক ধনাই বাবাকে নালিশ করে যে চুনিবাবু রোজই ভাড়ার ঘর থেকে চাল চুরি করে। বাবা কিন্তু কিচ্ছুটি আমাকে বলেননি। তিনি কেবল জানতে চাইলেন, চাল দিয়ে তুমি কি করো? আমি সাদা সাপটা স্বীকার করলাম। বললাম, হাঁড়িপাড়ায় গিয়ে দেখি তাদের ঘরে 1 দানাও চাল নেই। ওরা কন্দমূল সেদ্ধ করে খেয়ে খিদে মেটাচ্ছে, সেজন্যই আমি চাল নিয়ে ওদের দিয়ে দিই। শুনে বাবা বললেন, খুব ভালো কাজ করেছ। দ্বিগুণ উৎসাহে আমি আরো বেশি বেশি করে চাল নিতে থাকলাম। কারো কিচ্ছুটি বলার নেই। শুধু চাল দিয়ে কি আমার শান্তি আছে? বাড়ি থেকে মাদুর, বালিশ, তোষক নিয়ে যাদের নেই তাদের দিয়ে দিতাম। শিগগিরই ধরা পড়ে মায়ের কাছে জোর পিটুনি খেলাম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রী আমি নই। 5 বছর বয়স পর্যন্ত চুনিবাবু ছেলেদের পোশাকে বাইরে বাইরে ঘুরতেন। বাবার সঙ্গে বজরা করে বাইরেও ঘুরতে গেছেন। তিনি বাইরে বাইরে ঘুরতেন। আর ছেলেরা যে বাড়ির বাইরে যে পড়াশুনো করত, তিনি তো ভেতর থেকে মানে তাদের সঙ্গে পড়তে বসতেন না, কিন্তু আশেপাশে ঘুরতেন এবং শুনে শুনে ওদের পড়া মুখস্থ হয়ে গেছিল। তো তারপর থেকে হৈমবতী তো পড়াশুনো করতে লাগলেন, কিন্তু বাড়িতে মেয়েরা কিন্তু কিচ্ছু জানতে পারলেন না। তারপর এক সময় তিনি বাড়িতে তার যে সমস্ত অন্দরমহলের মহিলারা আছেন তাদের রামায়ণ, মহাভারত সব পড়ে পড়ে শোনালেন। আর সেই দেখে শুনে তাদের তো চক্ষু চড়ক গাছ। হ্যাঁ, মেয়ে পড়ছে, এই ধিঙ্গি মেয়ে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়,
একই অনাথ সৃষ্টি। এদিকে সেই সময় তখন জমিদারির অবস্থাও খুব একটা ভালো না, অনেক কিছু বিক্রি করে দিতে হচ্ছে। এমন সময় হৈমবতীর বিয়ে ঠিক হয়। 9.5 বছরের হৈমবতী 45 বছরের এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিয়ে হয়ে যায়। শ্রাবণ মাসে চাঁদপানা মুখ বরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের সময় আমি ঘুমিয়ে কাদা, ঘুম ভেঙে উঠে দেখলাম বড় ঠাকুমার বদলে বিছানায় একটা অচেনা লোক শুয়ে। সাবেক কালের পালঙ্কের বিছানা, প্রায় 36 ইঞ্চি উঁচু সিঁড়ি বেয়ে বিছানায় উঠতে হতো। আমি দেখলাম কেউ একজন সিঁড়িটা সরিয়ে নিয়ে গেছে। ভাবলাম, হায় ভগবান, এখন আমি বিছানা থেকে নামবো কি করে? দিলাম শেষে এক লাফ। গা ভরা গয়না সব ঝুনঝুন করে বেজে উঠলো। বাড়ির সকলে উঠলো জেগে, বুঝলো কি ঘটেছে। অবাকও হলো বই কি, এ যে দেখি শঙ্খিনী কন্যা। এই লোকগুলো কারা? যারা এসে আমার সব কটা দরজায় খিল এঁটে দিয়েছে, এরা কারা? কখনো এরা সবাই এখান থেকে যাবে? এছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছিলাম না। তারপর শুনলাম ওরা নাকি পরের দিন এ বাড়ি থেকে চলে যাবে, আমাকে ওদের সঙ্গে যেতে হবে। ভগবান না করুন ও কাজ কোনো মতেই আমাকে দিয়ে হবে না। আমি বাবার সঙ্গে দেখা করার জন্য আরো মরিয়া হয়ে উঠলাম। আমার কথাগুলো তাকে বলার জন্য ছটফট করতে লাগলাম। কেন আমি ওদের সঙ্গে যাব? কেন আমাকে একা একাই যেতে হবে? কেন আমার সঙ্গে আমার সঙ্গী সাথীরা একজনও কেউ যেতে পারবে না? এ হতেই পারে না। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীটি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিল। হৈমবতী যখন শ্বশুরবাড়ি আসেন, এসে দেখলেন তার নিজের বাড়ি থেকে এটি সম্পূর্ণ আলাদা। কুঁড়ে ঘর, তার সমবয়সী আগের পক্ষের সব ছেলে মেয়ে আছে, তারা তাকে মা বলছে। এক অদ্ভুত পরিবেশ। আর স্বামীর কথা লিখছেন, তার অভিজ্ঞতা কিরকম। এক রাতে আমার ঘুম ভেঙে গেল। তখন অনেক রাত। হিসি করার জন্যে আমার একটু বাইরে যাওয়ার দরকার ছিল। দেখি কি কর্তা আর একটা মেয়ে মানুষ দুজনে একে অন্যকে শক্ত করে আঁকড়ে ধরে সে কি হুটোপাটি। মেয়ে মানুষটা বললে, আরে তুমি করছোটা কি? তোমার বউ জেগে গেলে কি হবে তখন? কর্তা বললেন, ধুর, ওর কথা ছাড়ো তো, ও ঘুমিয়ে পড়লেই কাদা, রাতে কখনো ওঠে না। আমি বিছানার একপাশে মরার মতো কাঠ হয়ে শুয়ে রইলাম। খানিক পরে দুজনে গেলাসে মদ ঢেলে মদ খেতে লাগলো। মদ খাওয়া শেষে মেয়ে মানুষটা রাস্তার দিকে দরজা খুলে বেরিয়ে গেল। পরের দিনও আরেকটি মহিলা তার ঘরে আসে এবং তাদের সমস্ত রকম সকম দেখে তিনি এতটাই ভয় পেয়ে গেছিলেন যে মূর্ছা হয়ে গেছিলেন। আর পরে শাশুড়ি যখন জিজ্ঞেস করছেন যে কি হয়েছিল, তখন তাড়াতাড়ি স্বামী বলছেন যে ও বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই জন্যে। তারপরে যখন নিজের বাড়িতে ফেরত এলেন হৈমবতী, বাবাকে সব কিছু খুলে বললেন। বাবা তো তার মাথা চাপড়ান, কারণ গোড়ার থেকেই বাবার এই বিয়েতে মত ছিল না, কিন্তু বাড়ির সমস্ত মহিলারা জোর জবরদস্তি করেছিল যে সেই বিয়েটায় তাকে রাজি হতে হলো। এর কিছুদিন পরে স্বামী অসুস্থ হয়ে মারা যান। আর হৈমবতী তখন বাপের বাড়ি চলে আসেন। আর বাপের বাড়িতে চলে এসে কোথায় ভেবেছিলেন যে একটু সহানুভূতি পাবেন, এখানে একটু মানসিক শান্তি পাবেন, তা না, উল্টে উনি দেখলেন সবাই যেন ওকেই দোষারোপ করছে। হঠাৎ এই লম্পট, কদিনের চেনা, অল্প দিনের চেনা এই লম্পট স্বামীটির জন্যে সবাই যেন দরদ উথলে পড়ছে। যাই হোক, তারপরে উনি আবার শ্বশুরবাড়ি গিয়ে থাকতে আরম্ভ করলেন।
শাশুড়ির ওখানে পড়াশুনো করতেন। শাশুড়ি কিছু বলতেন না, উনি পড়াশুনো করতেন বলে, কিন্তু ওর পেছনে লাগবার লোকের তো অভাব ছিল না। যাই হোক, উনি পড়াশুনো করতেন। তারপরে উনি আবার যখন বাপের বাড়িতে এসে আবার পড়াশুনো করতেন, তখন ওকে সবাই বলতো আবার মানে ওর ওপর রাগারাগি করতো যখন লোকজন, তখন উনি প্রচণ্ড রেগে বলতেন যে আর তো বিধবা হব না, যা হবার তো হয়ে গেছে, এই বলে উনি পড়াশুনো চালিয়ে যেতেন। এরকম ভাবেই দিন যাচ্ছিল। তারপর বিপদ তো একটা আসে না, বিপদ একটার পর একটা আসতেই থাকে। একসময় বাবা মারা গেলেন। বাবা তাকে যেহেতু খুব ভালোবাসতেন এবং তাকে ছেলে মনে করতেন, তিনি তার জন্য কিছু বিষয় সম্পত্তি রেখে দিয়েছিলেন। কিন্তু তার এমন কপাল, সে সময় তো পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ জমিদারির মানে বেশ আর্থিক নানান অসুবিধার মধ্যে দিয়ে তাদের চালাতে হচ্ছে। তখন উনি তার মায়ের কাছে গচ্ছিত যে সবকিছু, তার টাকা পয়সা গয়নাগাটি এসব আর কিছু তিনি নিলেন না, মার কাছে গচ্ছিত রেখে দিলেন। তারপর যখন স্বামী মারা যেতে, স্বামীর বিষয় তো তার অধিকার আছে, কিন্তু ভাসুরেরা তাকে কিছু দিলেন না। তখন উনি ঠিক করলেন যে উনি কাশিতে যাবেন, উনি বেনারস যাবেন। আর ভাসুর তাকে বলল যে তাকে মাসোহারা 10 টাকা করে দেবেন। বেনারসে এলেন, প্রথম তো টাকা পাঠাতেন, তারপরে ভাসুর টাকা পাঠানো বন্ধ করে দিল। খুব কষ্ট করে আছেন, খাওয়াও প্রায় বন্ধ, কিন্তু যাবার তো কোনো জায়গা নেই, কি করবেন? ওখানে একটা স্কুলে উনি চাকরি পেলেন। বেশ কিছুদিন চাকরি করলেন, 7-8 মাসের ওপরে চাকরি করলেন। কিন্তু ওর মনে যে প্রবল ইচ্ছে, পড়াশুনো করার যে প্রবল ইচ্ছে যে আরো পড়াশুনো করব, সেটার জন্যে উনি চাকরি ছেড়ে কলকাতায় চলে এলেন। চিঠি নিয়ে এসেছিলেন শিবনাথ শাস্ত্রীর জন্যে, ওখানে লিখে দিয়েছিলেন চেনা একজন, যে শিবনাথ শাস্ত্রীর কাছে উনি ভেবেছিলেন যে কিছু একটু সাহায্য পাবেন। কিন্তু ওই এমন কপাল যে সেদিন শিবনাথ শাস্ত্রী, দুর্গামোহন দাস এরা বিলেত সেই দিনই চলে যাচ্ছেন, যেদিন হৈমবতী দেখা করেন। কাজে তারা সেখানে আর জায়গা হলো না, ওরা কিছু করতে পারলেন না। তখন উনি যার সঙ্গে বেনারস থেকে এসেছিলেন তার বাড়ি পূব বাংলায় চলে গেলেন। এদিকে পূব বাংলায় থাকতে থাকতে সেখানে এক রাজার বাড়িতে রাজার বউকে পড়াবার চাকরি পেলেন। সেখানেও বিপদ, সুন্দরী মহিলা, বিদুষী, তারপর তো বিধবা। রাজার কুনজরে পড়লেন, সেখান থেকেও পালাতে হলো। আবার তিনি কলকাতায় এলেন। আর এইবারে উনি যেসব ব্রাহ্ম মানুষের সংস্পর্শে এসেছিলেন, তারা সবাই তাকে বললেন যে এভাবে তার থাকা অসম্ভব, তাকে একটা বিয়ে করতেই হবে। তখন উনি একজন ব্রাহ্ম পুরুষ, কুঞ্জবিহারী সেন, তাকে বিয়ে করতে রাজি হলেন। তবে শর্ত একটা ছিল যে তিনি পড়াশোনা করে যাবেন। তারপর এদিকে ব্রাহ্ম এই স্বামীটি, তার কিন্তু কোনো কর্তব্যবোধ নেই। বিয়ে তো করে নিলেন, কিন্তু সংসার চালাবার কোনো দায় তার নেই, বড়ই অর্থাভাব। তারপর হঠাৎ একদিন বললেন যে আমি তীর্থে যাব। কি করেন? হৈমবতী বললেন খুব মুশকিল, এখানে উনি একলা কি করে চালাবেন? উনি বললেন আমিও তোমার সঙ্গে যাব। প্রথমে রাজি ছিলেন না, তারপরে যাই হোক ওরা দুজনে মিলে তীর্থ করতে বেরিয়ে গেলেন। বেশ অনেক দিন তীর্থ করে, তীর্থযাত্রা করে যখন ফিরলেন, এইবার উনি শুনলেন যে মেয়েরা ক্যাম্পবেল মেডিকেল স্কুলে ডাক্তারি পড়ছে। উনি বললেন আমিও সেখানে ডাক্তারি পড়ব। ডাক্তারি পরীক্ষার অ্যাডমিশন টেস্টে
হৈমবতী দ্বিতীয় স্থান অধিকার করলেন। তার স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে তার সঙ্গে যে মেয়েরা থাকতো তারা এত চেঁচিয়ে চেঁচিয়ে পড়তো যে সেই পড়া শুনে শুনে, কানে শুধু শুনে শুনে ওর পড়া মুখস্থ হয়ে যেত। আর ক্লাসে যাবার আগে সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজ করে স্বামীর জন্যে খাবার গুছিয়ে রেখে তারপর উনি পড়াশোনা করতে যেতেন। ডাক্তারি পরীক্ষায় তো মরা কাটতে হবে। তখনকার দিনে মরা কাটা তো বিরাট ব্যাপার, কারণ মরা ছোঁয়া তো খালি ডোমের কাজ। তো সেই অভিজ্ঞতার কথা লিখছেন। সারা রাত ঘুম হলো না ভয়ে। কি করে মরা কাটবো এই উদ্বেগ আতঙ্কে অস্থির হয়ে উঠলাম। সকালে সুগন্ধি মাখা রুমাল নিয়ে গিয়েছিল। স্বর্ণ আর আমার ডাক পড়লো প্রথমে। লাশ কাটা ঘরে ঢুকতেই আমার হাঁটু ঠকঠক করে কেঁপে উঠল। সেখানে গিয়ে যা দেখলাম তাতে পেটে এমন মোচড় দিতে শুরু করলো যে মনে হলো শুধু আমরা নই, আমাদের 14 পুরুষেরও পেটের ভেতর যা ছিল তা উল্টিয়ে বমি হয়ে বেরিয়ে আসবে। একটা পুরুষ শবের ঊর্ধ্বাঙ্গ টেবিলে শোয়ানো, নাড়ি ভুড়ি সব বেরিয়ে ঝুলে পড়েছে। ভয়ে আর ঘেন্নায় আমরা কান্নায় ভেঙে পড়লাম। সেই সময় যোগেন্দ্রবাবু সেখানে এসে পড়লেন। বললেন, হচ্ছেটা কি? ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে ভাসালে চলবে? কাজে হাত লাগাচ্ছ না কেন? হাত জোর করে বললাম, ভয়ে আমাদের প্রাণ উড়ে গেছে, মাথা কাজ করছে না, বোধ ভাসি সব যেন হারিয়ে ফেলছি, সেই জন্যই তো কান্না থামাতে পারছি না। যোগেন্দ্রবাবু আমার হাতে একটা ছুরি ধরিয়ে সেটা শক্ত করে ধরলেন। আমাকে দিয়ে লাশের একটা হাতের চামড়া ছাড়িয়ে নিলেন। কাজ করতে করতে তিনি বলতে লাগলেন, ধরে নাও না, এটা একটা জন্তু। ব্যাস, সব গোল মিটে গেল। মরা তো তোমায় কাটতেই হবে। শোনো, ডাক্তারি পড়তে এসেছো, লজ্জা ঘেন্না দয়া মায়া এসব থাকলে চলবে কেন? মন থেকে সব ঝেঁটিয়ে সাফ করে দাও। যখন ডাক্তারি পরীক্ষার ফল বেরোলো তখন দেখা গেল যে হৈমবতী প্রথম হয়েছেন। আর যে প্রথম হয় তাকে সোনার মেডেল দেওয়া হয়। হৈমবতীর থেকে আধ নম্বর কম পেয়েছিল একটি ছেলে। এখন হৈমবতীকে সোনার মেডেল ছেলেরা কিছুতেই জিততে দেবে না। তারা বলল, যদি কোনো মেয়ে মেডেল পায় তাহলে তারা ধর্নায় বসবে। তারপর তারা ধর্নায় বসলো। কাগজে সেসব খবর বিরাট করে বেরোলো। স্কুলের প্রত্যেক ফটকে ছেলেরা পাহারায় বসলো। স্কুল ঘরের ভেতর চেয়ার টেবিল বেঞ্চি ভাঙচুর হলো। মিস্টার গিবসন্স পুলিশ ডাকতে চেয়েছিলেন, কিন্তু অন্যান্য স্যারেরা বাধা দিলেন। বললেন, কাজটা ঠিক হবে না। এখন কেবল ছাত্রীরাই ক্লাসে হাজিরা দেয়, তাদের গাড়ির ওপর ঢিল ইট পাটকেল ছোড়া হয়। এমন চলল সপ্তাহভর। ছেলেরা ইন্সপেক্টর জেনারেলের কাছে আবেদন করল। তিনি মিস্টার গিবসন্সকে লিখলেন ছেলেরা যাতে শান্ত হয় তার ব্যবস্থা নিতে। প্রিন্সিপাল ছেলেদের ডেকে বললেন তারা যেন এই মুহূর্তে স্কুলে গোলমাল ভাঙচুর করা বন্ধ করে। কিন্তু ছেলেরা সে কথা কান দিলে তো। শেষে ব্যাপারটা লেফটেন্যান্ট গভর্নর পর্যন্ত গড়ালো। আমাদের বলা হলো পরের দিন স্কুলে একটা সভা হবে, আমাদের বাড়ি থেকে তুলতে গাড়ি যাবে। ধ্রুবজ্যোতি তখন আমার কোলে। বাড়িতে কেউ নেই যে ওকে দেখে, সেজন্য ছেলে কোলে আমাকে যেতে হলো। আমাকে ডেকে পাঠানো হলে অন্য মেয়েদের কোলে ছেলেকে দিয়ে আমি গেলাম। বিশাল বড় সভা, লেফটেন্যান্ট গভর্নর, ডিরেক্টর, ইন্সপেক্টর জেনারেল, কে নেই সেখানে। ওরা আমাকে একটা টুলে বসতে দিলেন। জিজ্ঞেস করলেন, সোনার মেডেল যদি ছেলেদের দিয়ে দেওয়া হয় তার বদলে আমি কি চাই? বললাম, স্যার, আমি এক গরিব ধর্মপ্রচারকের স্ত্রী। সোনার মেডেল আমার কোন কাজে লাগবে? আমার ওপর আপনাদের যদি এতই দয়া, তাহলে আমি যাতে মেডিকেল কলেজে সার্টিফিকেট পরীক্ষায় বসার জন্য পড়াশুনো করতে পারি তার ব্যবস্থা করে দিন। তাহলে আমার ডাক্তারি পড়াটা ঠিকমতো হতে পারে। আমার এখন যা হাল
তাতে মাইনে কিন্তু দিতে পারবো না। আমাকে অনুমতি দেওয়া হলো, সেজন্য দরকারি কাগজপত্র ঠিক করা হলো, জানানো হলো এবার থেকে আমাকে মাসে মাসে 30 টাকা করে জলপানি দেওয়া হবে। আরও একটা বাড়তি সুবিধে পেলাম, এখান থেকে ক্যাম্পবেল স্কুলের বাস আমাকে বাড়ি থেকে স্কুলে নিয়ে আসবে, ফের বাড়িতে পৌঁছে দেবে। প্রতিটি বিষয়ে প্রথম হওয়ার জন্যে আমি সব কটার উপর মেডেল পেলাম। স্বামীকে সব কথা জানালাম। তিনি শুনে মোটেই খুশি হলেন না, বললেন সারা জীবন কেবল পড়েই যাবে নাকি? কিন্তু যখন শুনলেন আমি মাসে মাসে 30 টাকা করে জলপানি পাবো আর একটা ঝিও রাখতে পারবো, তখন তার মন ভালো হয়ে গেল। ছেলেকে কোলে নিয়ে দুধের বোতল নিয়ে হৈমবতী ক্লাসে যেতেন। জলপানির যে টাকাটা পেতেন পুরোটাই স্বামীর হাতে তুলে দিতেন। ছেঁড়া শাড়ি পরে যেতেন, শাড়িতে তালি মেরে পরতেন। স্বামীর কাছে টাকা চেয়েছিলেন, শাড়ি চেয়েছিলেন, কিন্তু স্বামী তা কিনে দেননি। উল্টে তিনি কি করলেন, তপস্যায় যাবেন বলে তিনি বললেন যে তিনি চলে যাবেন। এই সময়, এই অত্যন্ত কঠিন সময়ে হৈমবতী লিখছেন যে ব্রাহ্ম সমাজের অনেক মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সকলের কথা তিনি লিখেছেন। ডাক্তারি পরীক্ষার ফাইনাল পরীক্ষা হলো, সেখানেও হৈমবতী প্রথম হলেন। আর তখন তাকে ডিগ্রি দেয়া হলো না, তাকে ডাক্তারির ডিগ্রিটা শুদ্ধ এই কারণে দেওয়া হলো না কারণ তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পাশ করেননি। তাকে দেয়া হলো একটা সার্টিফিকেট। এইবার হৈমবতীর চিন্তা যে ডাক্তার তো হয়ে গেলেন, কিন্তু সংসার চলবে কি করে? আর তো টাকা কড়ি তিনি পাবেন না, তাকে তো কেউ চেনেনও না। প্রথম তার যে কাজের কথা লিখেছেন, এক মেম সাহেবের কঠিন প্রসবের কথা। সেখানে যে ডাক্তার ছিলেন তিনি হৈমবতীকে নিয়ে গিয়েছিলেন, সঙ্গে দাইও ছিল, এবং সেই কঠিন প্রসব পরে ডাক্তার হৈমবতীকে 50টা টাকা দিয়েছিলেন। হৈমবতীর স্বামী তো খুব খুশি যে তিনি টাকা পেয়েছেন, কিন্তু হৈমবতীর একটুও পছন্দ নয়। তার কারণ তার হাতে 50 টাকা দিলেও তার থেকে কিন্তু তার দাই বেশি টাকা পেয়েছিল, আর ডাক্তারবাবু পেয়েছিলেন 1000 টাকা। চাকরির দরখাস্ত দিয়েই চলেছেন হৈমবতী, কিন্তু চাকরি আর পাচ্ছেন না। যাও বা পাচ্ছিলেন সেগুলো সব অনেক দূরে দূরে, তো তার পক্ষে তো যাওয়া সম্ভব নয়। তাকে কলকাতা শহরে কে চাকরি দেবে? তার না আছে পসার, না আছে কোনো জানাশোনা। তারপর অবশেষে তিনি চুঁচুড়ায় মহিলা ডাফরিন হাসপাতালে চাকরি পেলেন, সেখানে 50 টাকা মাইনেতে। আর তার সঙ্গে সুবিধে হলো যে সেখানে তিনি কোয়ার্টারও পেলেন। আর সব টাকাটাই তো তিনি স্বামীর হাতে তুলে দেন। তার কাছে যদি কেউ কোনো সাহায্য চায়, তার তো কোনো উপায় নেই তাকে সাহায্য করার, কিন্তু তার মধ্যেও তিনি চালাকি করে সাধ্য মতন সাহায্য করতেন। কি করতেন? হাসপাতালের খাতায় ওই হিসেব নিকেশে একটু এদিক ওদিক করে সেই ব্যবস্থা করতেন, সেটা লিখছেন। কেউ হয়তো জিজ্ঞেস করতেই পারেন, লোকের উপকার করছো তা ভালো কথা, কিন্তু সেটা যে করছো ঘুষের টাকায়, তার জন্য কি তোমার বিবেকে একটুও বাজছে না? কিন্তু এটা তো সবারই জানা, এই সমাজে নারীদের বিন্দুমাত্র স্বাধীনতা নেই। হতে পারে পুরুষেরা এসব পার্থিব বিষয় আশয় সম্পর্কে উদাসীন, তবে তাদের মনে দয়ামায়া ছিটেফোঁটাও নেই, দা জোর দিয়ে বলা যায়। আবার অন্যদিকে তারা খুবই সংসারী। তারা মনে করছে বউ বাচ্চাদের পরিবারের দেখাশোনা করা তাদের মস্ত দায়িত্ব, কিন্তু গরিব পড়শির জন্য তাদের মনে কোনো মায়া দয়া নেই। আমি জানি না সেবা দান ধ্যানের থেকে আর কোনো বড় পুণ্য আছে কিনা,
কেউ হয়তো পুজো আর্চা নিয়েই মেতে থাকেন, নিষ্ঠা নিয়ে আচার অনুষ্ঠান মেনে চলেন, অথবা ঈশ্বর সাধনায় মগ্ন হয়ে জপ তপ করেন। কিন্তু আমার মনে হয় এসবের থেকে সেবা, দান, ধ্যান অনেক বড় পুণ্য। সুখ কাকে বলে তা বোধহয় হৈমবতী জীবনে কখনো বুঝতে পারেননি। তার কর্মস্থলে সেই সময় নারীদের যা প্রাপ্য তাই তিনি পেয়েছিলেন। তার নামে কুৎসা, যৌন হেনস্থা, এমনকি তাকে মারবার চেষ্টাও করা হয়েছিল। আর বাড়িতে স্বামীর হাতে মার খাওয়া, সব টাকা তুলে দেওয়া সত্ত্বেও স্বামীর কাছে মার খাওয়া। তিনি একবার স্বামীকে বলে ফেলেছিলেন বাচ্চাদের দেখাশোনা করার ব্যাপারে। তিনি বলেছিলেন, যখন দেখতে পারবেন না তখন হৈমবতী আর না পেরে বলেছিলেন যে আমার টাকা নিতে তোমার লজ্জা করে না, আমার টাকায় তোমার বসে বসে খেতে লজ্জা করে না, আর তোমার নিজের ছেলে মেয়ের দেখাশোনা করতে খারাপ লাগে। আর তারপরে যা হবার তা হয়েছিল। প্রচণ্ড মার খেয়েছিলেন, ঠোঁট কেটে গেল, সে স্টিচ হলো, এরকম ছিল তার পারিবারিক জীবন। কুঞ্জবিহারী সেন যখন মারা গেলেন তখন হৈমবতীর 5টি সন্তান, বড়টির বয়স 8 আর ছোটটির 5 মাস। কিন্তু হৈমবতী সকলের মা হয়ে উঠলেন। আর হাসপাতালে কোনো অনাথ শিশু থাকলে তার কাছে তিনি নিয়ে আসতেন। কোনো মা যদি, কোনো মহিলা মারা যেতেন ছোট শিশুকে রেখে, তিনি তাকে আর কোথায় ফেলবেন, কোথায় রাখবেন এই ভেবে নিজের কাছে রেখে দিতেন। এরকম করে 40-50 জন একসঙ্গে তার কাছে থাকত। শুধু শিশু না, তার কাছে অনেক অল্প বয়স্কা মেয়েরাও আশ্রয় নিয়েছিল, মানে আশ্রয় দিয়েছিলেন তিনি। কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, তাদের আবার কারু কারু বিয়েও দিয়েছিলেন। তার শেষ জীবনের কথা তিনি লিখেছেন, তখন তার চোখে দৃষ্টি নেই, কিন্তু তা সত্ত্বেও তাকে কিন্তু সংসারের বোঝা টেনে চলতে হয়, তাকে সাহায্য করার কেউ নেই। তিনি নির্ভরশীল ছিলেন শুধু তার একটি মাত্র মেয়ে তার ওপর, আর একজন পালিতা কন্যার ওপর। জীবনের শেষে তিনি তার এক বন্ধুর কথা লিখেছেন, যিনি খ্রিস্টান ছিলেন, বিয়ে করেছিলেন হিন্দুকে, আর তিনি ডাক্তারি পাশ করেছিলেন। তার শিক্ষা দীক্ষা সব জলাঞ্জলি গেল, কেননা তার স্বামী হিন্দু লোকাচার মেনে তাকে সাজিয়ে গুজিয়ে ঘরের বউ করে অন্তঃপুরে ঠেলে দিলেন। তিনিও বিন্দুমাত্র আপত্তি না করে সব কিছু মেনে নিলেন। আমি কিছুতেই বুঝে উঠতে পারি না যে মানুষের মধ্যে আত্মমর্যাদাবোধ জেগে উঠেছে এবং চোখে পড়েছে জ্ঞানের আলো, তিনি কি করে আত্মসম্ভ্রম খুইয়ে অন্য সংস্কৃতির এরকম কুসংস্কারগ্রস্ত লোকাচার মেনে নিতে পারেন। এই মহিলা শিক্ষিত বললে কম বলা হয়, উচ্চশিক্ষিত। তিনি কত কি করতে পারতেন। মানুষের কল্যাণের জন্য তার কাজের তো কোনো অন্ত ছিল না, বেঁচে থাকার জন্য রোজগার করা গৌণ মাত্র। তার মতোই তার স্বামীও একজন উচ্চশিক্ষিত ডাক্তার। এদেশের কত শত মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, কতই না ভালো হতো তিনি যদি 2 ঘন্টার জন্য মানুষের চিকিৎসা করতেন। আমি বুঝতেই পারি না যেসব নারীরা শাড়ি গয়না পেয়ে আহ্লাদে গদগদ হয়ে ওঠে, তারা কি করে নিজেদের সত্তাকে ভুলে থাকে। আমার স্বামী সংসার আছে, স্বামী বিরাট ধনী, তাতে কি হলো? আমার কোনো কাজে লাগবে তা? আমার টাকার কি মূল্য যদি আমি আত্মহারা হয়ে পড়ি, মানুষের সেবায় তা না লাগে, আমি যদি ঈশ্বরের প্রতি আমার কর্তব্য ভুলে যাই। 1866 সালে জন্মেছিলেন ডাক্তার হৈমবতী সেন। তার সমসাময়িক ছিলেন, প্রায় সমসাময়িক ছিলেন ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি, আনন্দবাই যোশী এরা। কিন্তু ডাক্তার হৈমবতী সেন হুগলি জেলার প্রথম এবং একমাত্র মহিলা ডাক্তার ছিলেন।
তার ছোটবেলা থেকেই এই যে পড়াশোনার ইচ্ছে সেটা তিনি কায়েম রেখেছিলেন। আর ছোটবেলায় তার বাবার উৎসাহে তিনি ছেলেদের পোশাকে পড়াশুনো পর্যন্ত করেছিলেন। এই সময়টুকুই বোধহয় তার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। তারপর অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়। 1881 সালের সেন্সাস বলছে যে অন্তত 7% মেয়েদের 10 বছরের আগেই বিয়ে হয়ে যেত। আর বিয়ের পরপরও তিনি হয়ে গেলেন বিধবা। কিন্তু তা সত্ত্বেও তার পড়াশুনো করার এই অদম্য জেদ কিন্তু তিনি সেটাকে নিজের মনের মধ্যে রেখে দিয়েছিলেন। তারপরেও তিনি পড়াশুনো করে চালিয়ে গেছেন। আর তার কিছুদিন পরে বাবা মারা গেলেন, একসময় মাও মারা গেলেন, স্বামী তো আগেই মারা গিয়েছিলেন। তখন তিনি একদম নিরাশ্রয়, তার কাছে না অর্থ না মাথা গোঁজার একটা জায়গা। তারপর 19 শতকে একটি অল্প বয়সী বিধবা মেয়ে, যুবতী, সুন্দরী, সবাই জানে যে এই পুরুষতান্ত্রিক সমাজে এইরকম একটি মেয়ের কি অবস্থায় সে বেঁচে থাকে। তাই তিনি বিয়ে করলেন, তারপর ডাক্তার হলেন। কিন্তু ডাক্তার হয়েও তার শান্তি ছিল না। তার কর্মস্থলে এবং সাংসারিক জীবনে নানান প্রতিকূলতা। শুধু যে ডাক্তার হয়ে তিনি প্রচুর অর্থ রোজগার করেছেন তা নয়, তার মানবিকতা, তিনি মানুষ হিসেবে কীরকম ছিলেন তারও তিনি পরিচয় দিয়েছেন। তিনি তার নিজের যে দোষ, তিনি যে হাসপাতালে লুকিয়ে সেখানে যাকে বলে হিসেবের খাতায় গড়মিল করে জিনিস সরাতেন, সেটাও তিনি কবুল করেছেন। শেষ বয়স অবধি উনি প্রচণ্ড পরিশ্রম করে গেছেন, সংসারের সব কিছু দেখেছেন। তিনি যে কত বড় মাপের মানুষ ছিলেন তার এই জীবনী পড়লেই বোঝা যায়। এতগুলি অনাথ শিশুর মা, কোনো জাত বিচার ছিল না, সেখানে খ্রিস্টান, মুসলমান নানান মেয়ে তার কাছে থাকতো, তাদের বিয়ে দিয়েছেন। এইরকম মহিলা হিন্দু সমাজে জন্ম, কিন্তু পরে ব্রাহ্মধর্মে বিয়ে করলেন। এবং তবু ব্রাহ্মধর্মেও প্রচুর নারীরা ছিলেন। ব্রাহ্মধর্মে তারা দীক্ষিত হবার পরেও তাদের মধ্যে কিন্তু সংকীর্ণতা পুরোদমে ছিল। কিন্তু হৈমবতী সেন তার ব্যতিক্রমী। 1933 সালে স্তন ক্যান্সারে তার মৃত্যু হয়। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে সেটা নিশ্চয়ই আমাদের জানাবেন। আর যারা নতুন দেখছেন বা আগের পর্বগুলি দেখতে চান তাদের জন্য কয়েকটি লিঙ্ক দেওয়া রইল। আর যদি সত্যি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন।